বিরাট কোহলি মাত্রই উইকেটে আসছেন, জয়সওয়াল আরেক প্রান্তে ব্যাট করতেছে। বিরাট কোহলি একটা বা দুটো বল খেলছেন, তারপরেই একটা পুল করলেন। সে কি অপূর্ব দৃশ্য, একেবারে সিগনেচার শট। এই পুল করার পরে একটু পরে একটা ফ্লিক করলেন, ফ্লিকটা 4 হলো না। আমি শুধু দেখতেছিলাম যে বিরাট কোহলির এই ব্যাটিং তো আমরা আজকে কতকাল ধরে দেখতেছি। আমি শুধু দেখতেছিলাম যে অন্য প্রান্তে জয়সওয়াল হা হয়ে তাকায় আছে বিরাট কোহলির দিকে। এই জয়সওয়াল ছেলেটা কদিনের ছেলে, সে তার চোখের সামনে, আমি জানি না আমার মনের ভিতরে কি ঘুরতেছিল, ও শুধু ভাবতেছে হয়তো যে আমার চোখের সামনে আমার একজন আইডল, আমার চোখের সামনে সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান, আমার চোখের সামনে একজন ইগোলেস কিন্তু ভয়ানক গ্রিডি ব্যাটসম্যান, সে ব্যাটিং করে যাচ্ছে, কী সব শট করে যাচ্ছে। আমার মনে হয় জয়সওয়ালরা এটা ভাবতেও ভয় পাবে যে কোহলির মতো 300 ম্যাচ পার করে গিয়েও এই রকম একটা শট করা, এরকম একটা ইনিংস খেলা। আমি আশা করি আজকালকার তরুণ ব্যাটসম্যানরা তারা এখানে ছাড়া যাবে, কিন্তু কার্যত এটা প্রায় অসম্ভব। কারণ এই জিনিসটাকে সম্ভব করতে গেলে আপনার এমন কিছু বিরল বৈশিষ্ট্য থাকতে হয় যেটা আসলে ওই শতাব্দীতে একজনের আসে। যদিও ইন্ডিয়ায় খুব কম ব্যবধানে এটা দুজনের এসে গেল, সচিন টেন্ডুলকারের আসছে, আবার বিরাট কোহলির আসছে। এটা খুব রেয়ার ঘটনা যে খুব কাছাকাছি সময়ে সর্বকালের সেরা দুজন ব্যাটসম্যান একই দেশে আসছে। সেটাকে মাথায় রেখেও বলা যায় যে এরকম বিরল পারফরমেন্স করতে গেলে আপনার কতগুলো মানসিক বৈশিষ্ট্য যেটাকে আসলে সর্বোচ্চ স্তরে নিতে হবে। সেই জায়গাটায় আমি বলি প্রথমত হচ্ছে প্রচণ্ড গ্রিডি হইতে হবে, প্রচণ্ড জেদি হইতে হবে, একই সঙ্গে প্রচণ্ড ইগোলেস হইতে হবে। এবং এই জিনিসটা গত কয়েক মাসে যেভাবে বিরাট কোহলি প্রমাণ করলেন, আমার মনে হয় এই জিনিসটা নিয়ে স্পোর্টস সায়েন্সে, স্পোর্টস সাইকোলজিতে রীতিমতো নতুন করে গবেষণা হতে পারে। আজকে বিরাট কোহলি এই যে 53তম সেঞ্চুরি গতকালকে করে ফেলছেন, সেটা নিয়ে তো একটু প্রশংসা করবই। তার চেয়ে বেশি এই যে বিরাট কোহলি তার ক্যারিয়ার জুড়ে ইগোলেস গ্রিডিনেস দেখায় গেলেন, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আমি আজকে স্ট্যাটিস্টিক্স ঘুরতে গিয়ে বিরাট কোহলি সচিন টেন্ডুলকারদের স্টার্স দেখতে গেলে আসলে আপনি প্রতিদিন আরেকবার বিস্মিত হবেন। যখনই আপনি খুলবেন, প্রতিদিন সকালে উঠে খুললেও প্রতিদিন সকালে উঠে বিস্মিত হবেন যে এটা কী দেখতেছি রে ভাই চোখের সামনে। আমি ওই কততম সেঞ্চুরি ওটা তখনও টিভিতে দেখি নাই, এটা দেখার জন্য ঢুকছি। ঢুকে খেয়াল করলাম যে তার অ্যাভারেজ হচ্ছে 58 পয়েন্ট সামথিং এবং ম্যাচ হচ্ছে 307। আচ্ছা আপনি বলেন, একবার চোখ বুঝে ভাবেন যে একটা লোক 3 শতাধিক ম্যাচ খেলে ফেলছে যার অ্যাভারেজ প্রায় 60, এইটা কোনোভাবে আমরা কল্পনাও করতে পারি? আমাদের আশেপাশে এই পৃথিবীতে যত ব্যাটসম্যান দেখি, কারো ব্যাপারে এটা কল্পনা করা যায়? ওকে, আমি স্টার্স থেকেই আপনাকে বলি যে ব্যাপারটা কতটা বিরল। 300-র উপরে ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে বিরাট কোহলি ছাড়া মাত্র একজনেরই 50-এর উপরে অ্যাভারেজ আছে। ইনফ্যাক্ট 45-এর উপরেই আছে মাত্র একজনের, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এখন মহেন্দ্র সিং ধোনির অ্যাভারেজ হচ্ছে 50 পয়েন্ট সামথিং, আর ওর অ্যাভারেজ 58, মানে ডিফারেন্স ওখানেও 8-এর মতো। তারপরেও আমি ধোনির ব্যাপারে একটা স্টার চিহ্ন দিয়ে রাখতে রাজি। মহেন্দ্র সিং ধোনিকে আমি খুব হাইলি রেট করি, ওনাকে একদমই ডাউন প্লে করার জন্য এটা আমি বলতেছি না, কিন্তু ধোনি একটা বিরাট সুবিধা পাইছেন। ধোনি তার জীবন জুড়ে ব্যাট করে গেছেন 6-7, ফলে ক্যারিয়ারের একটা বিরাট অংশ অপরাজিত থাকছেন। আমি দেখতেছিলাম 84টা ম্যাচে অপরাজিত। তো 84 ম্যাচে অপরাজিত থাকলে ধোনির মাপের একজন ব্যাটসম্যান তার অ্যাভারেজ এমনিতেই 5-6 বেড়ে যায়। ফলে আসলে আমি যদি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে ওরকম টপ মিডল অর্ডারের ব্যাটসম্যান কেউ 300-র উপরে ম্যাচ খেলে ফেলবে এবং তার অ্যাভারেজ 60-এর আশেপাশে থাকবে, এইটা আসলে ইম্পসিবল। এটা ইম্পসিবল, এইটা একমাত্র বিরাট কোহলি বলে আমরা এই সংখ্যাগুলো দেখতেছি। এখন এই সংখ্যাগুলো কিভাবে জন্ম নেয়? এই যে 53টা সেঞ্চুরি, এতগুলো হাফ সেঞ্চুরি, সঙ্গে শুধু তো ওয়ানডে খেলে নাই, টেস্টে ধরেন সচিন টেন্ডুলকার সামনে আছে বললে ওখানে এখনো রেকর্ডগুলো অক্ষত আছে, না তোমার টেস্টেও তো আসে লিজেন্ডারি বললে কম বলা হয়। টি-20ও যদ্দূর খেলছে, মানে মোর দ্যান এ লিজেন্ড। এখন এই বিশাল স্প্যান জুড়ে বিশাল নাম্বার অফ ম্যাচ, তার ক্যারিয়ার টেন্ডুলকারের মতো অত লম্বা না বয়সের দিক থেকে, কারণ টেন্ডুলকার খেলা শুরু করছিলেন অনেক ছোট বয়সে, খেলছেন অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত আর কি। কিন্তু বিরাট কোহলি তো অত লম্বা সময় এখনো কাটাননি 22 গজে। ম্যাচের নাম্বারে কিন্তু বিরাট কোহলি বিস্ময়কর। এই বিরাট ম্যাচ নাম্বার ধরে এই জিনিসটা ধরে রাখা,
এই যে অ্যাভারেজ, করোনার আগের একটা স্টার্স আমার মনে আছে। করোনার আগের শব্দটাই বললাম এই কারণে যে কদিন আগে স্টার্সটা আবার দেখলাম যে করোনার আগে কেমন ছিল বিরাট কোহলির স্টার্স, সবগুলো ফরম্যাটে অ্যাভারেজ 50+। আপনি চিন্তা করতে পারেন এর কিভাবে ধরে রাখে। আমি আসলে এই জায়গায় শারীরিক শক্তি, ব্যাটিং স্কিল, এগুলো হচ্ছে অনেক বেশি দেখি মনের দৃঢ়তা। আমি বোধহয় গত কয়েক মাসেই বহু কন্টেন্টে বলছি যে আপনি যদি প্রতিনিয়ত নিজেকে ভাঙতে না থাকেন, প্রতিনিয়ত নিজের একটা বিবর্তনের মধ্যে দিয়ে না যান, তাহলে ব্যাটিং বলেন বোলিং বলেন কোনো কিছুতে আপনি 3 মাসও টিকতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনাকে এত পরিবর্তনের ভিতর দিয়ে যেতে হবে। সেই জিনিসটা বিরাট কোহলি প্রুভ করছেন যে শুধু ব্যাটিং স্কিলে না, শরীরে মনে সব জায়গায় ওই পরিবর্তনটার ভিতর দিয়ে যেতে হবে, প্রচণ্ড পরিবর্তনের ভিতর দিয়ে যেতে হবে। এই পরিবর্তনকে মেনে নিতে পারা, ইগোর সঙ্গে এই আপোষটা করতে পারা, এটা বিরাট কোহলির মতো একটা লোকের জন্য বিরাট ব্যাপার। প্রথমত ছোটবেলা থেকে তো আমরা জানি সে একটা গ্রিডি ছেলে, এবং কখনো কখনো তাকে উদ্যত বলেও আমরা ভুল করে, বা একটা সময় পর্যন্ত সে আসলেই একটু উদ্যত ছিল। তারপরে সে আসলে ফাইন লাইন ধরে হাঁটে সবসময়, যে উদ্যত না, বিশৃঙ্খল না, কিন্তু দেখায় দিব না, দেখায় দিব না ব্যাপারটা তার ভিতরে সবসময় আছে, ওই গ্রিডিনেস আছে। আমাকে ওখানে থাকতেই হবে, আই এম বিরাট কোহলি, কিং কোহলি, আমাকে এই রানটা করেই যেতে হবে, আমাকে টিকে থাকতেই হবে। এই গ্রিডিনেস, এই জেদটা আছে। একই সঙ্গে ওই যেটা বললাম যে ইগোর সঙ্গে আপোষ করতে পারা, এটা হচ্ছে আপনার লিজেন্ড হওয়ার যে কোনো খেলায়, যে কোনো কিছুতে, আর্ট কালচার, যে কোনো জায়গায় আপনি যদি 1 নম্বরে থাকতে চান, 1 নম্বরে ওঠা যায়। কদিন আগে রাফায়েল নাদাল বলছে লামিনে ইয়ামাল সম্পর্কে, সাফল্য জীবনে আসে, সাফল্য আসাটা খুব বড় কোনো ব্যাপার না। আপনার ভেতরে যদি প্রতিভা থাকে আপনার সাফল্য আসবে। সাফল্যের ওই জায়গাটা কতদিন টিকে থাকতে পারতেছেন ওইটা হচ্ছে আসল পরীক্ষা। তো আসলেই পৃথিবীটা তাই, আপনার যদি ভেতরে প্রতিভা থাকে, স্রষ্টা প্রদত্ত প্রতিভা থাকে, আপনি 1 নম্বরে যাবেন। একদিনের জন্য যান, 3 ঘন্টার জন্য যান, যাবেন। কিন্তু ওই জায়গাটা এই যে 300 ম্যাচ ধরে ধরে রাখা, এতগুলো বছর ধরে ধরে রাখা, এটার জন্য প্রথমেই যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ইগো জিনিসটাকে ঝেড়ে ফেলতে হয়। একদম অনুষ্ঠান করে ইগো জিনিসটাকে নদীতে ফেলে দিয়ে আসতে হয়। এটাই বিরাট কোহলি কীভাবে এটা করছে দেখেন। বিরাট কোহলি যখন আন্তর্জাতিক ক্রিকেটে আসছে, গুল্লগাল্লু একটা ছেলে ছিল, একদম মুখের নিচে, চিনের নিচে চর্বি ভরা, শরীরটা দুলদুলে, ও পরিশ্রমের কথা ভাবতেই পারে না, যা খুশি তাই খায়, তার পছন্দের খাবার হচ্ছে সব ননভেজ আইটেম। সে রাতের বেলায় সন্ধ্যার পরে বেরোয় বড় বড় হোটেলে, যখন কেবল ইন্টারন্যাশনালে আসছে, হাতে 2 টাকা আসছে, তো ইন্টারন্যাশনাল সব হোটেলে গিয়ে মজার মজার আইটেম খায়। সেই বিরাট কোহলি আজকে আপনি তার দিকে তাকায় দেখেন, চেহারাটা কি বানাইছে, চোয়ালগুলো একদম শক্ত, নিরেট শক্ত। আপনার মনে হবে হলিউডে কোনো অ্যাকশন ছবির সম্ভবত ভিলেনরে দেখতেছেন। নায়করাও এত ফিট সাধারণত থাকে না। মানে কি বানাইছে শরীরটাকে, আপনি তার খালি গায়ের শরীর দেখবেন, মাসেল বাইসেপ থেকে শুরু করে সব জায়গায় প্রয়োজনীয় মাসেল, অপ্রয়োজনীয় মাসেল না, কিলবিল করতেছে মাসেল। একই সঙ্গে ডায়েটে এমন একটা জায়গায় নিচে যে শরীরটা তার সর্বোচ্চের জন্য প্রস্তুত হয়েছে। সে এখন পানিটা পর্যন্ত বিদেশ থেকে কিনে এনে খাওয়ায়। এটা মানে আমি তার বড় লোকই বোঝানোর জন্য বলতেছি না, তাকে তার ডায়েটিশিয়ান সাজেস্ট করছে যে তুমি যে পানি খাবা ওটা অ্যালকালাইন পানি হতে হবে, ওইটা বাইরে থেকে আসবে। এই কথাটা বললাম এই কারণে, সে তার খাবারের প্রতিটা ব্যাপারে এরকম চুজি এখন, মানে কোনো কিছুতে আপোষ করে না, কোনো কিছুতে না। একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া আপনি পৃথিবীতে তার এই যে ইগোরে ঝেড়ে ফেলা এই ব্যাপারে এরকম আর কাউরে পাবেন না। সব কিছুতে সেই আপোষটা করছে জীবনের সঙ্গে। ওকে আমি আমার ফ্যামিলি লাইফ স্যাক্রিফাইস করব, ওকে আমি আমার খাবার স্যাক্রিফাইস করব, আমার ফিটনেসের জন্য পরিশ্রম স্যাক্রিফাইস করব, পরিশ্রম করব, বাড়তি আলস্যটা স্যাক্রিফাইস করব, সব কিছু স্যাক্রিফাইস করছে। শুধু এখানেই গল্পটা শেষ না, সবচেয়ে বড় কথা, সে স্কিলের জায়গায়, ব্যাটিং স্টাইলের জায়গায় ব্যাপক পরিমাণে ইগোলেস, ব্যাপক পরিমাণে। আমি আপনাদের মাঝে একদিন গল্প করতেছিলাম না যে সচিন টেন্ডুলকারের সে যে সিডনির ডাবল সেঞ্চুরিটা, ওটা সর্বকালের সেরা টেস্ট ইনিংসগুলোর একটা। কেন? এমন না যে ওইখানে সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারের সেরা শট করছেন। সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারের যেটা সবচেয়ে সুন্দর শট, সেটা ওই ইনিংসটা একটাও করেন নাই, সেটা হচ্ছে কাভার ড্রাইভ। সচিন টেন্ডুলকাররা আটকায় দিতে চাইছিল ওরা, ওই সময়টায় উনি একটু ওই যে 5th স্টাম্প 6th স্টাম্পের বলে ঝামেলা হচ্ছিল, ওনাকে ওরা আটকায় দিতে চাইছিল কাভারে, যে কাভারে বারবার খেলতে দিবে, কাভারে ক্যাচ তুলে দিয়ে ফিরে আসবে। সচিন টেন্ডুলকার পুরো ইনিংসে একটা কাভার ড্রাইভ করে নাই,
না করেই 247 রান করে বেরোয় আসছে, মোস্ট প্রবাবলি 247, 240 সামথিং, এটা মনে আছে। দিস ইজ দ্য ইনিংস যেখানে আপনি আপনার ইগোটাকে পুরো জলাঞ্জলি দিতে পারেন। দেখেন এই জিনিসটা সচিন টেন্ডুলকারের ওই ইনিংসটা আছে বলে আমরা বারবার বলি, কিন্তু বিরাটের মতো করে এত বেশি এটা তো আর কেউ শো করতে পারে নাই। বিরাট কোহলি 14-15-তে একবার এই ক্রাইসিসে পড়ল, তখন একবার সে তার ব্যাটিং স্টান্স পুরোপুরি বদলালো, চেস্ট ওপেন করে ব্যাট করা শুরু করলো। যখন ওই যে অফ স্টাম্পের বাইরে ক্লাসিক প্রবলেম হলো, তখন সে সাফল্যের পথে আবার ফিরল। একেবারে শেষ বয়সে এসে আমরা তো এপিটাফ লিখে ফেলছিলাম লাস্ট অস্ট্রেলিয়া ট্যুরে, তারা যখন অস্ট্রেলিয়ানরা ওরকম অফ স্টাম্পের বাইরে যাচ্ছে তাইভাবে আউট করতেছিল। আরে অস্ট্রেলিয়ানদের কথা কি বলবেন, আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচে দেখি আফগান বোলাররা তার চ্যানেলে বল করতেছে, সে খাবি খাচ্ছে, ব্যাট কিছুতেই বলের ইচ্ছে নিতে পারতেছে না, ব্যাটে নিক হয়ে যাচ্ছে। মানে কি একটা শরমের ব্যাপার। আমরা সাধারণ মানুষটা হলে বা আমাদের চেনা জানা ব্যাটসম্যানরা হইলে জেদ করে ওখানে আরও বেশি মারার চেষ্টা করতাম। বিরাট কোহলি তা করে নাই, টেস্ট থেকে অবসর নিছে। আমি নিশ্চিত সে চাইলে আরও 4-5 বছর খেলে যেতে পারত। এটা আসলে ওদের কিছু ইন্টারনাল পলিটিক্স, এবং ওকে যে রেসপেক্টটা দেওয়া উচিত ছিল শেষ বেলায় এসে সেই রেসপেক্টটা একটু কম পাইছে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, সেটা আরেকদিন আলোচনা করব। কিন্তু যে জায়গাটায় সে খেলে যাচ্ছে, ওয়ানডে খেলে যাচ্ছে, এই জায়গাটা দেখেন, তার বিবর্তনটা দেখেন, সে কিভাবে এই কয় মাসে আবার নিজেকে বদলাইছে, এবং সেটা এই বয়সে এসে। যে সময় আমরা তার এপিটাফ লিখে ফেলছি অস্ট্রেলিয়া ট্যুরে, তারা যখন দেখে আমরা মোটামুটি লিখে ফেলছি বিরাট কোহলির দিন শেষ। কোহলি রোহিত দুজন সম্পর্কেই তো সবাই লিখে ফেলছিলাম আমরা। সারা পৃথিবীর ক্রিকেট বিশেষজ্ঞরা বসেছিলেন যে কখন তারা নিয়ে একটা এলিজি লিখবেন, যে বিরাট কোহলি নামে একজন কিংবদন্তি ছিল, না এলিজি লেখার সুযোগই দেয় নাই। সে আবার সেই প্রবল প্রতাপে ফিরে আসছে। লাস্ট 10টা ইনিংসে তার ওয়ানডে রানটা দেখেন, এবং কি লাপটের সঙ্গে করতেছে, কি স্টাইলের সঙ্গে করতেছে। আজকে সে ঠিক 4th স্টাম্পের একটা বলেই ইনসাইড আউট করে লং অন দিয়ে একটা শট করলো। মানে এটারে কি বলবো, কিভাবে আমি সংজ্ঞায়িত করবো, আমি ক্রিকেটের এই শটগুলোর নাম অত পারফেক্ট জানি না, কিন্তু এইটাকে আসলে ওইভাবে শুধু ইনসাইড আউটটাই বুঝলাম, খানিকটা ফ্লিক, খানিকটা অন ড্রাইভ মেশানো একটা শট করলো। এখন মানে 6 মাস আগে হলে বিরাট কোহলি কী করতো, ওই 4th স্টাম্পের বল কাভারে চালাইতে যেত, হয়তো মিস টাইমিং হতো বা কিছু একটা ঝামেলা হতো না, সে এটার জন্য নিজেরে একেবারে নতুন করে তৈরি করছে, নতুন একটা শট করছে। কমেন্ট্রি বক্সে মোস্ট প্রবাবলি রবি শাস্ত্রী চিৎকার করতেছিলেন শটটা দেখে, যে এই শট যে ব্যাটসম্যান করে তাকে আপনি কিভাবে আটকাবেন। আসলেই তাই। এখন এই জিনিসটা সে করছে, কিন্তু ওই যে ইগোরে ঝেড়ে ফেলতে পারছে, যে না আমি বিরাট কোহলি বললে আমি যেটা আগে পারতাম ওটা আমাকে আজও পারতে হবে, আমার করেই দেখাতে হবে, এই জিনিস না। আমার সময়ের সঙ্গে নিজেরে বদলাইতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। এখন দিনটাই এমন, সবাই দ্রুত রিড করে ফেলে, আর অফ স্টাম্পের বাইরের বলে আমার এই বয়সে সবার দুর্বলতা তৈরি হয়। সচিন পাজিরও হয়েছিল, আমারও হয়েছে। দিস ইজ ওকে, এটা মেনে নিয়েই আমাদের খেলে যেতে হবে। সেইটা যখন আপনি করতে পারবেন, তখন আপনি ধরে নেবেন আপনার গ্রেট হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি যে ওই জেদটা দেখান, মানে ওই গ্রিডিনেস, মানে যদি টিকে থাকার গ্রিডিনেস বাদ দিয়ে আপনি যদি জেদ দেখান যে না আমি পারি বা না পারি, আমি ওই দেখায় দেবো, ওরা যাই করুক আমি কাভার ড্রাইভই করবো, তাহলে আপনি গ্রেট হিসাবে ওই জায়গায় থাকতে পারবেন না। তখন ওই রাফায়েল নাদালের কথাটা সত্যি হবে, যে সাফল্য পাবেন, ধরে রাখতে পারবেন না। এই জায়গাটাই আমি আজকে আসলে বললাম যে বিরাট কোহলি দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। এইভাবেই একজন মানুষ লিজেন্ড হয়, মিথ হয়। বিরাট কোহলির জন্য অনেক শুভেচ্ছা থাকলো। আশা করি আর অনেক দিন ধরে এই প্রদর্শনীটা সবাইকে দেখায় যাবেন, সেই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।